পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কয়টা পর্যাবৃত্ত ধর্ম আমরা আসলে পড়বো বোর্ডের জন্য, সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তারপরে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। আমরা আর দুইটা পর্যাবৃত্ত ধর্ম অ্যাড করতে পারি, অক্সাইড যৌগের অম্লীয় ধর্ম, আর একটা হচ্ছে অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্ম। ওকে, এই কয়টা ধর্ম আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক কাকে বলে বলো দেখি, গলনাঙ্ক কাকে বলে? কোন পদার্থ গলে? কোন পদার্থ? কঠিন পদার্থ। তাহলে বলতে হবে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি? 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। কথা বলবা শেষ হবে না, হ্যাঁ, থেকে যাবে। প্রমাণ অবস্থায় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ঠিক আছে? যেমন সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তাপ দিলে 801 ডিগ্রি সেলসিয়াসে এটা কঠিন থেকে তরল সোডিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হয়। যে সলিড থেকে লিকুইড হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর যেই প্রক্রিয়ায় পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটাকে বলে গলন। কি বলে এটাকে? তাহলে এই প্রক্রিয়াটা হলো গলন এবং এই তাপমাত্রাটার নাম হচ্ছে গলনাঙ্ক। ক্লিয়ার? তাহলে প্রক্রিয়ার নাম গলন, তাপমাত্রার নাম হচ্ছে গলনাঙ্ক। একইভাবে স্ফুটনাঙ্ক তাই, যে প্রমাণ অবস্থায় বা 1 অ্যাটমসফিয়ার চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হয় তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি 1465 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো তাহলে এটা সোডিয়াম ক্লোরাইড গ্যাসাস স্টেটে রূপান্তরিত হয়। ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত? 1465 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এই হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। ঠিক আছে? তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে বা প্রমাণ অবস্থায় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে, এবং প্রমাণ অবস্থায় বা 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হয় তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা হলো একটা পর্যাবৃত্ত ধর্ম। মুছে দিলাম। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটা পর্যাবৃত্ত ধর্ম, তাই না? আবার বলি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটি পর্যাবৃত্ত ধর্ম। তার মানে কি? পর্যায়ক্রমে এটার পরিবর্তন হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। এখন আমি যদি বলি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট,
এগুলো হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান এবং একই গ্রুপে উপর থেকে নিচে কি ধরনের পরিবর্তন ঘটে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনিয়মিতভাবে পরিবর্তন হয়। অর্থাৎ আমরা একটু আগে পড়ছিলাম যে এস ব্লক মৌল, সেখানে আমরা পড়ছিলাম এস ব্লকের মধ্যে কারা যেন আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। এই গ্রুপ 1 এর মৌলগুলো নরম, নমনীয় এবং ছুরি দিয়ে কাটা যায়, যেমন সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। তার মানে কি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে বাম থেকে যত ডানে যাবা, যেমন ধরো গ্রুপ 1 থেকে তুমি ডান দিকে আসতেছো, তাহলে সোডিয়াম থেকে ডান দিকে যাচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে ওইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। তারপরে আস্তে আস্তে দেখো অধাতু আসতেছে, তার মানে এগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আবার কমতে থাকবে। বোঝা গেল কথাটা? তাহলে এইটা একটা পর্যাবৃত্ত ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অনিয়মিতভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়, প্রথমে বাড়ে তারপরে আবার কমতে থাকে। ঠিক আছে, এরপরে গ্রুপে উপর থেকে নিচের দিকে যদি যায়, দেখো আমি 17 নাম্বার গ্রুপ দিয়ে যদি বুঝাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। 17 নাম্বার গ্রুপের উপরে আছে কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, তাই না? উপর থেকে যত নিচে যাওয়া এদের ভৌত অবস্থা পরিবর্তন হয়ে গ্যাস থেকে তরল তারপরে কঠিনে রূপান্তরিত হয়। যেমন ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয় স্টেটে থাকে, ব্রোমিন তরল, আয়োডিন, অ্যাসিটিন এরা কঠিন অবস্থায় থাকে। তাহলে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? বাড়বে। বোঝা গেল বিষয়টা? এই তাহলে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, আর বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনিয়মিতভাবে পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কাকে বলে? কথা শোনো, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি? কোন মৌলের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তিস্তরকে কি বলে? যোজনী স্তর। তার মানে কোন মৌলের নিউক্লিয়াস ও যোজনী স্তরের মধ্যবর্তী যে দূরত্ব তাকে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলে। ঠিক আছে, কোন মৌলের নিউক্লিয়াস ও যোজনী স্তরের মধ্যবর্তী যে দূরত্ব তাকে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বলে। এখন এই যে নিউক্লিয়াস থেকে কোন মৌলের যোজনী স্তরের দূরত্বকে এইভাবে ডাইরেক্ট মাপা যায়? মাপা যায় না। কিভাবে মাপতে হয়? একই মৌলের দুইটা পরমাণুকে পাশাপাশি স্থাপন করতে হয়। যেমন ধরো আমি ধরে নিলাম এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে আছে, তাই তো? আরেকটা হাইড্রোজেন পরমাণু আমি পাশাপাশি স্থাপন করব, এরকম পাশাপাশি স্থাপন করে দুইটা পরমাণুরই দেখো স্থির একটা অবস্থান আছে, সেটা হলো নিউক্লিয়াস, তাই না? আর বাকিগুলো কিন্তু স্থির না। কক্ষপথগুলো তো আমরা কাল্পনিক ভাবে আঁকি, এগুলো ইলেকট্রন মনে হয় যে এইভাবে ঘুরতেছে, তার মানে কক্ষপথগুলো এরকম হবে দেখতে, তাই তো? এগুলো কাল্পনিক। আমরা ওই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ছিলাম যে একই সাথে আমরা দুইটা জিনিস স্থিরভাবে নির্ণয় করতে পারবো না, একটা নির্ণয় করলে আরেকটা অনিশ্চিত হয়ে যাবে। তা আমি যদি অবস্থান নির্ণয় করি তাহলে বেগ অনিশ্চিত হয়ে যায়, ভরবেগ অনিশ্চিত হয়ে যায়। তো যাই হোক, তো আমরা এই জন্য ইলেকট্রনের অবস্থান নিশ্চিতভাবে বলে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি না। তো ব্যাসার্ধ নির্ণয় করার সহজ প্রসিডিউর হলো যে আমরা একই মৌলের দুইটা পরমাণুকে পাশাপাশি স্থাপন করব। স্থাপন করলে এই যে দুইটা মৌলের যে নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াস তো স্থির, তো স্থির দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো সহজেই নির্ণয় করা যায়, তাই না? তো এই যে দুইটা মৌলের নিউক্লিয়াস এর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এটাকে কি বলে? আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো বলো? নিউক্লিয়াস থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ পাবো। বুঝে গেল? তাহলে ব্যাসার্ধের সূত্র হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বাই 2। ক্লিয়ার? এখন ব্যাসার্ধ কত ধরনের আছে? এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কত ধরনের আছে? যেমন প্রথমে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। তারপরে হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, তারপরে হচ্ছে ধাতব ব্যাসার্ধ, তারপরে কি ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ। তো সবগুলোর সংজ্ঞা প্রায় একই রকম। দেখো, সমযোজী ব্যাসার্ধ মানে কি? সমযোজী কখন আমরা বলি? সমযোজী বন্ধনের ক্ষেত্রে সমযোজী কথাটা বলি, তাই না?
তো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে কি বলে? তাহলে সমযোজী যৌগে সমযোজী ব্যাসার্ধ পাওয়া যায়, কথা ক্লিয়ার? তো সমযোজী যৌগে কারা থাকে? দুইটা অধাতু থাকে। তো সমযোজী যৌগের দুইটি অধাতুর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই যে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ, কথা ক্লিয়ার? সমযোজী যৌগে উপস্থিত দুইটি অধাতুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। তাহলে আয়নিক ব্যাসার্ধ কি বলবো? আয়নিক যৌগে উপস্থিত দুইটি মৌলের, একটা ধাতু আর একটা কি অধাতু, তাই না? তো আয়নিক যৌগে উপস্থিত দুটি মৌলের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে তোমার আয়নিক ব্যাসার্ধ বলে। তাহলে ধাতব ব্যাসার্ধ কোনটা? ধাতব ব্যাসার্ধ, ধাতু কোথায় থাকে? ধাতব কেলাসের মধ্যে থাকে। তাহলে ধাতব কেলাসে উপস্থিত দুইটি ধাতব পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। ঠিক আছে? তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? ভ্যান ডার ওয়ালস বন্ধনের মাধ্যমে আবদ্ধ দুইটি অণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে, কথা ক্লিয়ার? তাহলে সমযোজী, আয়নিক, ধাতব এবং ভ্যান ডার ওয়ালস সবগুলোর সংজ্ঞার মূল জায়গা হলো এটা, ক্লিয়ার? ওকে, তাহলে হবে না, হবে না। হ্যাঁ, না না, এরকমও না। যেমন ধরো আমি যদি বলি যে লিথিয়াম ক্লোরাইড, তো লিথিয়ামের কক্ষপথ কয়টা? দুইটা, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, লিথিয়াম প্লাস, তাহলে কক্ষপথ হচ্ছে একটা, তাই তো? এই হলো নিউক্লিয়াস, এই লিথিয়াম। আর ক্লোরিনের কক্ষপথ কয়টা? তিনটা, এই যে নিউক্লিয়াস, 1 2 3। এই দুইটা নিউক্লিয়াসের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বের করব, করে অর্ধেক করলে এই দিক দিয়ে যাবে হয়তো। এইটাই হলো আয়নিক ব্যাসার্ধ। তার মানে আয়নিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, এগুলো কখনো এই যে পরিধি বরাবর যাবে না, এই বরাবর পাবো না আমরা। মৌলের ব্যাসার্ধ তো এইভাবে না, মৌলের ব্যাসার্ধ তো এটা, যে একই মৌলের দুইটা পরমাণুকে পাশাপাশি রেখে তারপরে আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে অর্ধেক করলে তুমি মৌলের ব্যাসার্ধ পাবা। ঠিক আছে? এগুলো তো যৌগের ক্ষেত্রে, কথা বোঝা গেল? ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ দেখলাম আয়নিক, সমযোজী, ধাতব আর ভ্যান ডার ওয়ালস, তাই তো? আর মৌলের ব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে এইটা নিয়ম। এখন আসি, এই যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এইটা পর্যায়ক্রমিক ভাবে পারমাণবিক সংখ্যার উপরে কিভাবে নির্ভর করে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে বা গ্রুপে উপর থেকে নিচে এগুলোর পরিবর্তন হয়, এই ব্যাসার্ধের পরিবর্তন হয়। এখন আসি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাড়ে না কমে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা হ্রাস পায়, আর গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এগুলো একদম সহজ কারণ কি? সেটা হচ্ছে আমি যদি বাম থেকে ডানে যাই কক্ষপথ সংখ্যা সেম থাকে। যেমন লিথিয়াম আর বেরিলিয়ামের কথা যদি বলি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এটার ইলেকট্রন বিন্যাস 2s 1 এ শেষ হয়। বেরিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস 2s 2 তে শেষ হয়। তার মানে কক্ষপথ সংখ্যা দুইটা করেই আছে, শুধু শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়বে। তার মানে তুমি বাম থেকে যত ডানে যাবা মৌলের কক্ষপথ সংখ্যা সমান থাকবে, শেষে একটা করে ইলেকট্রন বাড়বে। এখন এখানে কি শুধু নিউক্লিয়ার তোমার হচ্ছে শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রনই বাড়ে নাকি? যেমন লিথিয়ামের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? 3টা, আর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। আবার বেরিলিয়ামের নিউক্লিয়াসে প্রোটন কয়টা? 4টা, আর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2টা, তাই না? তার মানে নিউক্লিয়াসে প্রোটন বাড়ার সাথে সাথে শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রনও বাড়তে থাকে। তো প্রোটন বেড়ে যাওয়া মানে পজিটিভ বেড়ে যাওয়া, ইলেকট্রন বেড়ে যাওয়া মানে নেগেটিভ বেড়ে যাওয়া। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি বেড়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটাও বেড়ে যায়, আর আকর্ষণ বল বেড়ে গেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে কিছুটা সরে আসবে। ঠিক আছে? একবার নিউক্লিয়াসের সাথে লেগে যাবে এরকম না, কিছুটা নিউক্লিয়াসের দিকে সরে আসবে, ফলে আকারটা কিছুটা কমে যাবে। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের কক্ষপথ সংখ্যা সমান থাকে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটা করে বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, ফলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, তাই আকারটা ছোট হয়ে যায়। আবার একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে যাই, যেমন লিথিয়ামের নিচে কে? সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ হয় কোথায়? 3s 1 এ। আবার পটাশিয়ামের 19, ইলেকট্রন বিন্যাস শেষ হয় কোথায়? 4s 1 এ। তার মানে তুমি যত উপর থেকে নিচে যাবে একটা করে কক্ষপথ বাড়বে, ইলেকট্রন সংখ্যা শেষ শক্তি স্তরে সমান আছে। তাহলে কক্ষপথ বৃদ্ধি পালে আকার বড় হতে থাকবে, তাই না? তো এইরকমই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে
মৌলের ইলেকট্রন বিন্যাসে নতুন একটা করে কক্ষপথ বাড়ে, ফলে ইলেকট্রন শেষ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যায়, আকার বড় হয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আকার বৃদ্ধির কারণ, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার হ্রাসের কারণ। ক্লিয়ার? ওকে, এখন আসি এই যে পারমাণবিক আকার তোমার ক্যাটায়নের ক্ষেত্রে বলতে পারি। ক্যাটায়নের ক্ষেত্রে যেমন তোমাকে বললো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এই তিনটার মধ্যে কোনটার আকার বড়? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ না অ্যালুমিনিয়াম 3+? তিনটারই দেখো মোট ইলেকট্রন সংখ্যা 10টা করে আছে। ইলেকট্রন কয়টা? 10টা, অর্থাৎ এরা সবাই নিয়নের মতো অবস্থায় আছে, কিন্তু এদের প্রত্যেকেরই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান না। অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 13টা, ম্যাগনেসিয়ামের 12টা, সোডিয়ামের 11টা, কিন্তু তাদের কক্ষপথ কয়টা? 2টা, প্রত্যেকেরই 2টা করে কক্ষপথ। অর্থাৎ এই হলো 2টা কক্ষপথ, এই হলো নিউক্লিয়াস, এখানে প্রত্যেকেরই 8টা করে ইলেকট্রন আছে নাকি? সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম 2+ বলো আর অ্যালুমিনিয়াম 3+ বলো, প্রত্যেকেরই 8টা করে ইলেকট্রন আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে প্রোটন হলো 13টা। তাহলে 13টা প্রোটন 8টা ইলেকট্রনকে যে পরিমাণ বলে আকর্ষণ করবে, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন সেম আকর্ষণ করবে। কোনটা বেশি আকর্ষণ করবে? 13টা প্রোটন। তার মানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বেশি হয় বা পজিটিভ চার্জ বেশি থাকায় এর শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াসের দিকে বেশি বলে আকর্ষণ করবে, ফলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের দিকে বেশি পরিমাণ সরে আসবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। তার মানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ যত বেশি, আকার তত ছোট। তাহলে এদের মধ্যে আকারের ক্রম যদি আমরা লিখি, তাহলে সোডিয়ামের আকার সব থেকে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। কথা বুঝে গেল? এবার আসি অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে যেমন আমরা 2টা অ্যানায়নের কথা বলি, যেমন ধরো ফ্লোরিন মাইনাস আর অক্সিজেন 2-, বলো এই 2টার মধ্যে কোনটার আকার বড়? 2টারই কয়টা করে ইলেকট্রন? দেখো ফ্লোরিন মাইনাস মানে ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 9 আর 1 10, তার মানে নিয়ন। অক্সিজেনের 8টা ছিল, 2টা ইলেকট্রন গ্রহণ করছে মানে 10, তার মানে ও নিয়নের মতো। তার মানে এদের দুইজনেরই নিউক্লিয়াসে কি বলি শেষ শক্তি স্তর অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। হ্যাঁ, এখন এই দুইজনের মধ্যে কার আকার বড় বা কার আকার ছোট? ফ্লোরিনের বড়, অক্সিজেনের ছোট। কেন? অক্সিজেনের না, এটা তো উল্টা কি, নেগেটিভ চার্জ যত বাড়বে আকার তত বড় হতে থাকবে, কারণ কি বিকর্ষণ মাত্রা বাড়তে থাকবে, ইলেকট্রন গুলো দূরে সরে যেতে থাকবে। ঠিক আছে? এই ইলেকট্রন গুলো তো ওর না, ও বাইরে থেকে কারো কাছ থেকে নিয়েছে, তো এই ইলেকট্রন গুলো যখন ওর শেষ শক্তি স্তরে প্রবেশ করবে, ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনিক রিপালশন বেড়ে যাবে, ফলে ইলেকট্রন গুলো একজন থেকে দূরে সরে যাবে, অর্থাৎ দূরত্ব বাড়তে থাকবে, ফলে আকার বড় হয়ে যাবে। তাহলে তোমার অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি আকার তত বড়। ঠিক আছে? ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি আকার তত ছোট, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি আকার তত বড়। কথা ক্লিয়ার? এই পার্থক্য। তাহলে মুছে দিই, তাহলে আকার ক্লিয়ার। এরপরে আমরা আয়নীকরণ শক্তি, আমি যা বলি আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি হচ্ছে, যেমন ধরো সোডিয়াম সলিড অবস্থায় থাকে, তাই না? সোডিয়ামকে যদি আমরা প্রথমে তাপ দেই, তাহলে এটা কি হবে? সোডিয়াম লিকুইড হবে। তারপরে আবার তাপ দিলে কি হবে? সোডিয়াম গ্যাস হবে। তারপরে তাপ দিলে তোমার সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন হবে। ক্লিয়ার? তো সোডিয়ামের আয়নীকরণ শক্তি যদি বলি, তাহলে কোন শক্তিটাকে আমরা আয়নীকরণ শক্তি বলবো? ΔH1, ΔH2 আর ΔH3? ΔH3। তার মানে গ্যাসীয় স্টেটে আসার পরে 1 মোল ইলেকট্রন সরায়ে, এই যে একটা ইলেকট্রন সরায়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে বা আয়োনাইজেশন এনার্জি বলে। ক্লিয়ার? এখন
এই সোডিয়াম তো একটা ইলেকট্রন ত্যাগ করে, তো ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা। তো ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন কিভাবে ত্যাগ করে? একবারে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যায় না, এটা দুইটা স্টেপে হয়। কিভাবে? প্রথমে ম্যাগনেসিয়াম নিরপেক্ষ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে প্রথমে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন হয়। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম প্লাস হইলে এটাকে বলে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি 1। এরপরে ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরো একটি ইলেকট্রন অপসারণ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত করতে যে শক্তি লাগে সেটাকে বলে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি Ie2, আয়নাইজেশন এনার্জি 2। কথা ক্লিয়ার? এই হচ্ছে আয়নীকরণ শক্তির প্রকারভেদ। তাহলে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি কয়টা আছে? 3টা। যদি প্রশ্ন করে যে অ্যালুমিনিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কাকে বলে, তাহলে কি লিখবা? দ্বিতীয় আয়নীকরণ শক্তি কাকে বলে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম প্লাস হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে অ্যালুমিনিয়াম 2+ আয়নে পরিণত করতে যে শক্তি লাগে বা যে শক্তির প্রয়োজন তাকে বলে অ্যালুমিনিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? আর তৃতীয় বললে কি বলবা? অ্যালুমিনিয়াম 2+ হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে অ্যালুমিনিয়াম 3 আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৃতীয় আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? ওকে, এখন হ্যাঁ কি হবে? হ্যাঁ, আচ্ছা এখন দেখো আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি কতগুলো নিয়ামকের উপর ডিপেন্ড করে, মানে আয়নীকরণ শক্তিকে পরিবর্তন করতে পারে। আয়নীকরণ শক্তি যাদের উপর ডিপেন্ড করে তাদেরকে আয়নীকরণ শক্তির নিয়ামক বলে। তা আয়নীকরণ শক্তি কতগুলো নিয়ামকের উপর ডিপেন্ড করে, তার মধ্যে প্রথম নিয়ামকটা কি? আচ্ছা আমি নিয়ামক বলে লিখি, হ্যাঁ নিয়ামক। আয়নীকরণ শক্তির প্রথম নিয়ামকটা হচ্ছে আকার বা ব্যাসার্ধ। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, তারপরে ইলেকট্রনীয় কাঠামো, তারপরে আচ্ছাদন প্রভাব। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করো ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তি সম্পর্ক আমরা মাত্র দেখে আসছি যে ব্যাসার্ধ যত, যেমন ধরো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ কমে কেন? কারণ সেই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বাড়ে। তো নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ যদি বাড়ে সেই ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। তার মানে যেখানে ব্যাসার্ধ কম সেখানে আয়নীকরণ শক্তি বেশি। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। তাহলে ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি দাঁড়ালো? ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ ইনভার্সলি প্রপোর্শনাল টু আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? আচ্ছা এরপর তার মানে গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে, আয়নীকরণ শক্তি ওখানে কমে যায়। তাহলে সব থেকে কম আয়নীকরণ শক্তি কার? পর্যায় সারণীতে আয়নীকরণ শক্তির ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে সব থেকে কম আয়নীকরণ শক্তি কার? ফ্রান্সিয়াম। সব থেকে কম হলো ফ্রান্সিয়াম, কারণ ফ্রান্সিয়াম সবার নিচে সবার বামে অবস্থিত। ক্লিয়ার? ওকে, এবার আসি নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ। নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে আয়নীকরণ শক্তি তত বাড়তে থাকবে। কিভাবে? যেমন আমরা ওই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বললাম যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত করলাম, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি 1। এরপরে ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি 2। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো আয়নীকরণ শক্তি 1 বড় নাকি 2 বড়? কোনটা বড় হবে? বলো বলো, আয়নীকরণ শক্তির মান কোনটা বেশি হবে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। কারণ কি? প্লাস আয়ন থেকে আরেকটা ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেড়ে গেছে। কথা বুঝে গেল? তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। বুঝুনি? যেমন আমি আরেকটু সহজ করে বলি, যেমন ধরো সোডিয়াম।
সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরায়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত করলাম, এটা হচ্ছে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি 1। এবার সোডিয়াম প্লাস থেকে যদি তুমি আরো 1 মোল ইলেকট্রন সরাতে চাও, সোডিয়াম প্লাসে 2 তে পরিণত করতে চাও, এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি 2। কোনটা বড় হবে? 2 নাম্বারটা বড় হবে। কারণ কি? এটা স্টেবল হয়ে গেছে তাই। তো পজিটিভ চার্জে বাড়ছে, এটাও তো একটা কারণ, তাই না? পজিটিভ চার্জ বাড়ছে, এটা একটা আরেকটা কারণ না, যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ যত বাড়বে সেই শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত বাড়বে। তার মানে ওই ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে। তার মানে নিউক্লিয়াসের চার্জের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক আছে। এখন প্রশ্ন হবে এরকম যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই তিনটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? প্রশ্ন হবে এরকম, এই তিনটার মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাস। কারণ কি? এইটাতে পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেশি, এটাতে তার থেকে একটু কম, সোডিয়ামে আরো কম। তার মানে এইটার নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক চার্জ বেশি, তাই এর আয়নীকরণ শক্তি বেশি। কথা ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসের চার্জের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক হলো সমানুপাতিক। এরপরে ইলেকট্রনীয় কাঠামো। ইলেকট্রনীয় কাঠামোর ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে, যেই মৌলের ইলেকট্রনীয় কাঠামো যত বেশি স্টেবল, স্থিতিশীল, তার আয়নাইজেশন এনার্জি তত বেশি। ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ এইভাবে আনতে পারি, যে ধরো বেরিলিয়াম আর বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2, তাই তো? আর বোরনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p1। কোনটা বেশি স্টেবল? কেন? কারণ বেরিলিয়ামে 2s অরবিটালে দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাই এটা বেশি স্টেবল। আর বোরনে 2p অরবিটালে একটা ইলেকট্রন, এটা অর্ধপূর্ণ, পরিপূর্ণ কোনো অবস্থাতেই নাই। তার মানে এটার স্থিতিশীলতা বেরিলিয়ামের থেকে কম। এখন যেই মৌলের ইলেকট্রনীয় কাঠামোর স্থিতিশীলতা যত বেশি, তার ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগবে, এটা খুব স্বাভাবিক, তাই না? তাহলে ইলেকট্রনীয় কাঠামো যত স্থিতিশীল, তার আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে। তো আমরা একটু আগে পড়ছিলাম যে বাম থেকে ডানে, বেরিলিয়ামের ডানেই ঠিক বোরন, বেরিলিয়ামের ডানে বোরন, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। তো এখানে বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা, এটা হওয়ার কথা, কিন্তু হবে কি? উল্টা। কেন? ওই যে ইলেকট্রনীয় কাঠামো। কথা বুঝে গেল? তাহলে বেরিলিয়ামের ডানে বোরন হলেও বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি। কেন? কারণ এটার ইলেকট্রনীয় কাঠামো বেশি স্থিতিশীল। ঠিক আছে? এরকম আর কে কে আছে? যা হওয়ার কথা আর যা হয়। ঠিক আছে? যেমন বেরিলিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হয় কি? বেরিলিয়ামের বেশি, বোরনের কম। নাইট্রোজেনের থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হয় কি? নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু হয় কি? ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। তারপরে ফসফরাসের থেকে সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ফসফরাসের বেশি হয়, সালফারের কম। বুঝে গেল? এই চারটা জায়গায় এক্সেপশন আছে, এই চারটা জায়গা থেকে প্রশ্ন হবে। কথা ক্লিয়ার? ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি যে আচ্ছাদন প্রভাবে। দেওয়া আছে আচ্ছাদন প্রভাব। ঠিক আছে? আচ্ছাদন প্রভাবটা কি একটু খেয়াল করো, এটাকে বলে শিল্ডিং ইফেক্ট। কথা বলো না, একটু খেয়াল করো। ধরে নাও এইটা হলো কোন মৌলের নিউক্লিয়াস, এটা 2 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? 2 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। তাহলে 1 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? আচ্ছা, এই যে সর্বশেষ শক্তি স্তরকে কি বলে? যোজনী স্তর। যোজনী স্তর আর নিউক্লিয়াসের মাঝখানে যে স্তর আছে, এটাকে বলে অন্তর্বর্তী স্তর। অন্তর্বর্তী অন্তর্বর্তী স্তর না, অন্তর্বর্তী স্তর। এই যে অন্তর্বর্তী স্তর যেটা, এটাকে ইয়াতে বলে ইন্টারমিডিয়েট শেল। ইন্টারমিডিয়েট শেল বা অন্তর্বর্তী স্তর। ঠিক আছে? এই অন্তর্বর্তী স্তর যত বাড়বে,
যোজনীয় স্তর আর নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ঘনত্ব তত বাড়বে। যেমন আমি যদি আরেকটা মৌলের কথা বলি যার ইন্টারমিডিয়েট শেল আছে দুইটা, তাহলে ইন্টারমিডিয়েট শেল দুইটা মানে প্রথম শক্তি স্তরে দুইটা, পরের শক্তি স্তরে কয়টা? 8টা ইলেকট্রন, তাই না? তো ইন্টারমিডিয়েট শেল যত বাড়বে এই যোজনীয় স্তরের ইলেকট্রন এই ইন্টারমিডিয়েট শেলের যে ইলেকট্রন আছে সেগুলো দ্বারা বিকর্ষণ বেশি হবে, তাই না? আচ্ছা, বিকর্ষণ বেশি হলে এই ইলেকট্রনটাকে সরানো সহজ হবে নাকি এইটাকে সরানো সহজ হবে? কারণ কি এখানে ইন্টারমিডিয়েট শেল বেশি, তার মানে এখানে আচ্ছাদন প্রভাব বেশি আর এখানে আচ্ছাদন প্রভাব কম। বুঝে গেল? তাহলে ইন্টারমিডিয়েট শেলের ইলেকট্রন গুলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে যে রিপালশন করে, বিকর্ষণ করে, এটাকে বলে আচ্ছাদন করা, আচ্ছাদিত করা। ঠিক আছে, আচ্ছাদন প্রভাব। এই আচ্ছাদন প্রভাব হচ্ছে ইন্টারমিডিয়েট শেল যত বাড়বে তত বাড়বে এবং আয়নীকরণ শক্তি তত কমে যাবে। তাহলে আচ্ছাদন প্রভাব যত বেশি আয়নীকরণ শক্তি তত কম। তাহলে আচ্ছাদন প্রভাবের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কথা ক্লিয়ার নাকি? শেষ? শেষ করো, শেষ করো, টাইম নষ্ট করো না। শেষ, আয়নীকরণ শক্তি শেষ। আচ্ছা, ব্যতিক্রম মুছে দিলাম। ইলেকট্রন আসক্তি কি? একদম আয়নীকরণ শক্তির মতোই এখানে বলতে হবে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন যোগ করে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়। ঠিক আছে, আর আয়নীকরণ শক্তি হচ্ছে যে পরিমাণ শক্তি দিতে হয়। তার মানে আয়নীকরণ শক্তি হচ্ছে তাপহারী আর ইলেকট্রন আসক্তি হলো তাপ উৎপাদী। ঠিক আছে, আয়নীকরণ শক্তি হচ্ছে তাপ, হ্যাঁ তাপ দিতে হয় আয়নীকরণ শক্তিতে, আর ইলেকট্রন আসক্তিতে তাপ উৎপন্ন হয়। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন যেমন ধরো ফ্লোরিন এর সাথে 1 মোল ইলেকট্রন যোগ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত করবা, এটা হলো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। এখানে এই 1 মোল ইলেকট্রন যোগ করলে এখান থেকে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, এনার্জি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এটাকে বলে ইলেকট্রন আসক্তি। কথা ক্লিয়ার? এখন ইলেকট্রন আসক্তি, এই কথা বলে না, ইলেকট্রন আসক্তি পর্যায়ভিত্তিক ধর্ম, কারণ এটা পর্যায়ক্রমে পরিবর্তন হয়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এবং গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, সংক্ষেপে লিখলাম ইলেকট্রন অ্যাফিনিটি, এটার পরিবর্তন হয়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে আর গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে, একদম হুবহু আয়নীকরণ শক্তির মতো। ঠিক আছে, যেমন ওই যে আমি বললাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলের শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, তাহলে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে, এটাই স্বাভাবিক। তার মানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে যাবে, কারণ আকার ছোট বড় হয়ে যায়, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, অর্থাৎ আসক্তি কমে যায়। কথা ক্লিয়ার? তাহলে আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে, আকার কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, তাহলে আকারের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে, শুধুমাত্র আমাদের বোর্ডে যে টপিকগুলো আসে, পর্যায়বৃত্ত ধর্মগুলো আসে, সেগুলোর ম্যাক্সিমামই আকারের সাথে ব্যতিক্রম, আকারের উল্টা। যেদিকে গেলে আকার বাড়বে সেদিকে বাকি ধর্মগুলো কমে, আর যেদিকে গেলে আকার কমবে সেদিকে বাকি ধর্মগুলো বাড়ে। তাহলে ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে, আর গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফ্লোরিন, এটা নিচেই কে? ক্লোরিন। তাহলে ফ্লোরিনের নিচে ক্লোরিন, ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হবে? কম না বেশি? কম হওয়ার কথা, তাই না? হওয়ার কথা কি? হওয়ার কথা, হওয়ার কথা হচ্ছে ফ্লোরিনের থেকে ক্লোরিনের কম, তাই না? কিন্তু হয় কি? হয় কি? ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম। ও সরি, উল্টা হবে, হচ্ছে ক্লোরিনের বেশি ফ্লোরিনের কম, তাই না? আচ্ছা, কেন এটা হয়? এবার ইলেকট্রন আসক্তির আরেকটা জিনিস আমি একটু বলি। যেমন ধরো ফ্লোরিন, এটা শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন?
7টা। ও কি করবে, অসীম থেকে একটা এক মোল ইলেকট্রন নিবে, তাই তো? কেউ একজন ধরো ইলেকট্রন দিচ্ছে, দিতে চায় তাকে, সে তারও শূন্যতা আছে, সেও নিতে চায়। এখন দুইজনের স্বার্থের জায়গায় মিলে গেছে। এখন একজন এক মোল ইলেকট্রন দিলে সে নিবে, কিন্তু শেষ শক্তি স্তরে তো তার 7টা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো অসীম থেকে আগত ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, তাই না? আচ্ছা, এখন ফ্লোরিনেরটা বললাম, ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের কক্ষপথ কয়টা? 3টা। 3 নাম্বার কক্ষপথে তার 7টা ইলেকট্রন। এখন এখানেও অসীম থেকে এক মোল ইলেকট্রন আসছে। প্রশ্ন হলো কোন ইলেকট্রনের প্রতি এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের বিকর্ষণ মাত্রা বেশি হবে? ফ্লোরিনের। কারণ ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার বড়। যেমন ধরে নাও একটা রুমের ক্যাপাসিটি হলো এরকম যে এখানে সর্বোচ্চ 10 জন বসতে পারবে, আরেকটা রুমের ক্যাপাসিটি হলো এরকম যে এখানে সর্বোচ্চ 6 জন বসতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে 10 জনের যে ক্যাপাসিটি, এই রুমে ধরো আছে লোক আছে 5 জন, এখানেও 5 জন লোক আছে। তাহলে নতুন একজন গেস্ট আসছে, সে কোন রুমে বসবে, বসতে চাইবে? যে রুমে 10 জনের ক্যাপাসিটি, এই জায়গাটা ফাঁকা আছে অনেক বেশি, এখানে বসলে সে রিল্যাক্সে বসতে পারবে। আর এখানে যেহেতু আর একজনের জায়গা ফাঁকা, খুব বেশি বসলে গ্যাদারিং হবে, এই জন্য সে এখানে বসতে চাইবে না, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এইখানে এরকমই, ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়, তাহলে আকার বড় মানে কি, ক্যাপাসিটি বেশি, এই জন্য এইখানে 7টা ইলেকট্রন দূরে দূরে অবস্থান করতেছে, তাহলে অসীম থেকে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ মাত্রাটা তার কম হবে। আর এখানে ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই অসীম থেকে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ মাত্রাটা বেশি থাকবে। এই জন্য এর ইলেকট্রন গ্রহণের অ্যাবিলিটি কম আর এটার গ্রহণের অ্যাবিলিটি বেশি। তার মানে ইলেকট্রন আসক্তি কার বেশি হলো? ক্লোরিনের। ঠিক আছে, কিন্তু হওয়ার কথা ছিল কার? ফ্লোরিনের। বুঝে গেল বিষয়টা? তাহলে ফ্লোরিনের নিচে ক্লোরিন হলেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিন অপেক্ষা বেশি? এর কারণ হচ্ছে আকার আর ইলেকট্রন ঘনত্ব। হ্যাঁ, না না, তুলনামূলক, পরপর তুলনা হয়, পরপর, এত গ্যাপ দিয়ে হয় না, ঠিক আছে? আবার ব্রোমিনের কথা বলে, ব্রোমিনের কক্ষপথ কয়টা? 4টা, তাই না? 4টা কক্ষপথ, 4 নম্বর কক্ষপথে তার হলো 7টা ইলেকট্রন। তো এদের দুইজনের মধ্যে, ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে আবার ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। হ্যাঁ, এখানে যে মাত্রায় বিকর্ষণ হয় তার তুলনায় ওখানে আকর্ষণটা অনেক কমে যাবে, নিউক্লিয়াস অনেক দূরে চলে গেছে। বুঝে গেল বিষয়টা? এই জন্য তাহলে আমরা বুঝলাম যে ইলেকট্রন আসক্তিরও একটা জায়গায় ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি দেখো, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন একে অপরের সাথে যদি যৌগ গঠন করে তাহলে হয় H2O। H2O যৌগের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি বলে আকর্ষিত হয়। এর কারণ হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে যে মৌল সমযোজী বন্ধনের ইলেকট্রনকে বেশি বলে টানবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। এখন আমি বুঝবো কিভাবে কার তড়িৎ ঋণাত্মকতা কত? এই জন্য আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের মৌল প্রথমে কে? লিথিয়াম। এই যে লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই তো? এরপরে তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায় হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এদের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবো কিভাবে? আমরা এই যে লিথিয়ামের উপরে কে? হাইড্রোজেন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.2, লিথিয়ামের হচ্ছে 1 আর সোডিয়ামের হলো 0.9। তার মানে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এবার আসি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর, লিথিয়ামের পরবর্তী যারা আছে প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতা আমরা বের করব 0.5 করে যোগ করে। তাহলে লিথিয়ামের কত? 1, 1 এর সাথে 0.5 যোগ করলে কত হবে? এটা বেরিলিয়ামের। আবার 0.5 যোগ করো, কত হবে? বোরনের তড়িৎ ঋণাত্মকতা 2, আবার 0.5 যোগ করো,
এটা কার্বনের, আবার 2.5 যোগ করো 3, তারপরে আবার 0.5 যোগ করো, কত হবে? ঠিক আছে, তারপরে 0.5 যোগ করলে 4। ক্লিয়ার? এরপরে 3 নাম্বার পর্যায়ের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা বের করব সোডিয়ামের সাথে 0.3 করে যোগ করে, সোডিয়ামের সাথে 0.3 করে যোগ করে। শুধু ক্লোরিনেরটা মিলবে না, ক্লোরিনের হলো 3 বা 3.5 এর মধ্যে, 3 থেকে 3.5 এর। এই হলো তোমার 2 আর 3 নাম্বার পর্যায়ের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, এই প্রশ্নটা আসে। কেন ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, কিভাবে ব্যাখ্যা করবো এটা? কারণ পর্যায় সারণীতে ফ্লোরিন আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, গ্রুপে উপর থেকে নিচে গেলে কমে। তাহলে যে উপরে আছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যে ডানে আছে তার বেশি। তাহলে পর্যায় সারণীতে সবার ডানে সবার উপরে কে অবস্থান করে? ফ্লোরিন। তাহলে নিয়ন কি হলো? হিলিয়াম কি হলো? এটা তো নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে ফ্লোরিন সবার ডানে এবং সবার উপরে অবস্থান করে, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। ওকে, এরপরে দুইটা ধর্ম লিখছিলাম, কি কি? অক্সাইডের অম্লীয় ধর্ম। আচ্ছা, অক্সাইডের অম্লীয় ধর্ম, কথা বলো না। অক্সাইডের অম্লীয় ধর্ম, এটা তোমার অম্লীয় ধর্ম মানে কি? যে সকল মৌলের অক্সাইড অম্ল ধর্ম প্রদর্শন করে, তাই তো? এখন কোন মৌলের অক্সাইড গুলো অম্ল ধর্ম প্রদর্শন করে? অধাতব মৌলের অক্সাইড অম্লীয়, আর ধাতুর অক্সাইড কি হয়? ক্ষারীয়। তো আমরা জানি বাম দিকে সব থেকে পর্যায় সারণীর বাম দিকে হচ্ছে সব থেকে সক্রিয় ধাতু, আর ডান দিকে হচ্ছে সব থেকে সক্রিয় অধাতু। তাহলে আমরা জানি অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, তাহলে সব থেকে সক্রিয় অধাতু কারা? ডানে আছে। তাহলে বাম থেকে যত ডানে যাবা মৌলের অক্সাইডের অম্লধর্মিতা তত বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে একটা প্রশ্ন আমি বলি, এমসিকিউ তে আসে, সেটা হচ্ছে ধরো তোমাকে বললো যে ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? এই দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? এটা ডিপেন্ড করে যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি সেটা তত তীব্র অ্যাসিড হবে। যেমন এই ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলকে ফসফরাস, ও আচ্ছা, H3PO4 হবে। এখন H3PO4 যৌগে কেন্দ্রীয় মৌল ফসফরাস, এটা জারণ মান কত? +5। আর সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফার, এটা জারণ মান হলো +6। তাহলে এই দুইটার মধ্যে কেন্দ্রীয় মৌল জারণ মান এইটার বেশি, তার মানে এটা বেশি তীব্র। এখন প্রশ্ন হলো যদি জারণ মান সমান হয়ে যায়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের কথা যদি বলি, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুইটাতেই দেখো কেন্দ্রীয় মৌল জারণ মান নাইট্রোজেন এর +5, ফসফরাসেরও +5। তাহলে দুইজনেরই জারণ মান সমান হলে তখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা তীব্র অ্যাসিড? তখন আমরা দেখবো যে কার আকার ছোট, কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট হবে তার তীব্রতা তত বেশি হবে। তাহলে ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, তাই এর তীব্রতা বেশি। ঠিক আছে, তাহলে অধাতুর অক্সাইড কি হয়? অম্লীয়, আর ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়। এখন আমি যদি প্রশ্ন করি যে P2O5 আর Cl2O7 এই দুইটার মধ্যে কোনটা অধিক অম্লধর্মী, কোনটা আনসার হবে? কোনটা? ফসফরাস পেন্টাঅক্সাইড আর ডাইক্লোরোহেপ্টাঅক্সাইড এই দুইটার মধ্যে কোনটা অধিক তীব্র অম্লীয় অক্সাইড? হ্যাঁ, কারণ কি? এটা ডান দিকের মৌল, ফসফরাসের ডানে না ক্লোরিন, তার মানে কি ডানে গেলে অধাতুর অক্সাইডের অম্লধর্মিতা বৃদ্ধি পায়। তাহলে ক্লোরিনের অক্সাইডের অম্লধর্মিতা ফসফরাসের অক্সাইড অপেক্ষা বেশি। ঠিক আছে, এর পরেরটা কি ছিল? অক্সাইডের ক্ষারীয় ধর্ম। অক্সাইডের ক্ষারীয় ধর্ম, তো আমরা একটু আগে বললাম যে বাম দিকের মৌলগুলো হচ্ছে ক্ষারধর্মী আর ডান দিকের মৌলগুলো অম্লধর্মী, তাই না? এরা ধাতু, এই ডান দিকে হচ্ছে, বাম দিকে থাকে হলো ধাতু, ধাতুর অক্সাইড গুলো ক্ষারধর্মী হয় আর অধাতুর অক্সাইড গুলো অম্লধর্মী হয়। তাহলে বাম থেকে যত ডানে যাবা ক্ষারকীয় অক্সাইডের ধর্ম বাড়বে না কমবে? কমবে। অম্লীয় অক্সাইডের ধর্ম বাড়বে, তার মানে ক্ষারকীয় অক্সাইডের ধর্ম কমবে। কথা বুঝাইতে পারলাম? বাম থেকে ডানে গেলে ধাতুর অক্সাইড থেকে অধাতুর অক্সাইড পাওয়া যায়, অধাতুর অক্সাইড অম্লধর্মী আর ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। তার মানে বাম দিকে যারা আছে তারা সব থেকে সক্রিয় তোমার ক্ষারধর্মী অক্সাইড গঠন করে, তাই তো? আর ডান দিকে যারা আছে তারা হচ্ছে
অম্লীয় অক্সাইড গঠন করে। এই হলো আমাদের অক্সাইডের ক্ষারকীয় এবং অম্লীয় ধর্ম। এবার এখান থেকে আরো দুইটা এমসিকিউর কথা বলি। যেমন তোমাদের বলবে কার্বন ডাই অক্সাইডের ক্ষারত্ব কত, কার্বন ডাই অক্সাইডের ক্ষারত্ব কত, এন্ড ক্ষারত্ব কিভাবে বের করতে হয় এটা বের করবা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি পানির বিক্রিয়া দাও। এটা কি অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইডের ক্ষারত্ব বের করতে হয়, ক্ষারধর্মী অক্সাইডের অম্লত্ব বের করতে হয়, ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষারত্ব আমরা বের করব হচ্ছে পানির সাথে বিক্রিয়া দিয়ে। তাহলে এটার সাথে পানির বিক্রিয়া দিলে কি হবে, কার্বনিক অ্যাসিড H2CO3, এটা কয় মোল H+ আয়ন দান করে, তার মানে এটার ক্ষারত্ব হলো 2। এটা তুল্য সংখ্যা দিয়েও ব্যাখ্যা করা যায়, তুল্য সংখ্যা আমি যাচ্ছি না আপাতত। তাহলে এটা যতগুলো H+ আয়ন দান করবে, কোন মৌলের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যে অ্যাসিড উৎপন্ন করে, সেই অ্যাসিড যতগুলো H+ আয়ন দান করতে পারবে তার ক্ষারত্ব তত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চাইলে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে এখানে সোডিয়াম কার্বনেট লবণ প্লাস পানি হবে, ঠিক আছে? যেহেতু এটা অম্লীয় অক্সাইড, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণের পানি তৈরি করবে। এখন ব্যালেন্স করলে সোডিয়াম এখানে দুইটা, এই যে 2 মোল সোডিয়াম, ঠিক আছে? তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করলো, এই জন্য এটার ক্ষারত্ব হলো 2। কথা বুঝে গেল? এবার আসি, যদি অম্লত্ব বের করতে বলে, যেমন তোমাকে বললো যে ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত, অম্লত্ব কত, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হলো ক্ষারধর্মী, এটার কি বের করতে হচ্ছে, অম্লত্ব। তা আমরা অম্লত্ব বের করব এই ক্ষারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখ। হাইড্রোক্লোরিক অ্যাসিডই কেন, কারণ এটা একটা H+ আয়ন দান করে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি বিক্রিয়া দিবা হচ্ছে HCl এর, বিক্রিয়া দিলে হবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি। তাহলে আমরা ব্যালেন্স করি, ক্লোরিন 2টা, এই যে এখানে 2 দিলাম। আচ্ছা, বাকিগুলো মিলে গেছে। এখন আসি, এই যে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড কত মোল অ্যাসিডকে প্রশমিত করলো, এই জন্য এইটার অম্লত্ব হলো 2। কথা বুঝে গেল? তাহলে প্রশ্ন হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, 6। কিভাবে, এইটার সাথে আমরা যদি HCl এর বিক্রিয়া দিই তাহলে 6 মোল HCl লাগবে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস HCl, এটার বিক্রিয়া হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি, ঠিক আছে? এখন ব্যালেন্স করলে অ্যালুমিনিয়াম এখানে 2টা, এই যে 2 দিলাম, ক্লোরিন 6টা, এই যে 6 দিলাম, হাইড্রোজেন 6টা, এই যে 3 দিলাম। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল অ্যাসিডকে প্রশমিত করে, দ্যাটস ওয়াই এর অম্লত্ব হলো 6। ক্লিয়ার? এই হচ্ছে অম্লত্ব এবং ক্ষারত্ব। এখান থেকে যদি প্রশ্ন আসে এমসিকিউ, এই টাইপের প্রশ্ন হতে পারে। এরপর আমরা পর্যায়বৃত্ত ধর্ম শেষ করে দিলাম, এখন আমরা রাসায়নিক বন্ধনে যেতে পারি।